20টা ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে। আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর 31-এর মধ্যে 61টা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে এবং 1 তারিখ থেকে 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে আমাদের ব্যাংকিং খাতে। এখন জিনিসটা হচ্ছে যে এটা একটি গুণগত পরিবর্তন। আগে আমরা যেটা কমপ্লায়েন্স বেসড বলতাম, কমপ্লায়েন্স/পারফরমেন্স বেসড, সেটা ছিল যে আমরা বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টিভ ছিল, বিভিন্ন রেগুলেশন, বিভিন্ন সেটার সাথে কমপ্লাই করে ফার্স্ট অফ অল কোন ব্যাংক কমপ্লাই করেছে, কোন জায়গায় ঘাটতি আছে, কী ধরনের রেজাল্ট হয়েছে সেটার ফলে, এবং সেখানে কী ধরনের ব্যত্যয় ঘটেছে সেগুলোকে নিয়ে পর্যালোচনা। প্রথমে তো এমডিদের ব্যাপারে আমি বলবো যে ওনারা একমত এবং ওনারা এখানে বলেই গেছেন একটু আগেই যে ওনারা এটাকে স্বাগত জানাচ্ছেন এবং ওনারা মনে করেন যে এটা ওনাদের জন্যই ভালো হবে এবং আমরা মনে করি এবং আমরা বলেছিও তাদেরকে ওটা ওনাদের জন্যই আমরা করছি। এটা বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, ব্যাংকের এবং ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই আমরা এটাকে করতে যাচ্ছি এবং সেই ব্যাপারে তাদের কোনো দ্বিমতের কিছু নাই। এখন যেটা হবে সেটা হচ্ছে একটু ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকানো, একটু অ্যান্টিসিপেটরি, অর্থাৎ কি হতে যাচ্ছে, এবং এটা কিন্তু সবার জন্য এক নয়। রিস্ক সবার জন্য, কিছু রিস্ক আছে যেটা সবার জন্য প্রযোজ্য, আবার কিছু আছে যেটা স্পেসিফিক ফর দ্য ব্যাংক। তো দুটো ক্ষেত্রেই আমাদেরকে কাজ করতে হবে এবং দুই ধরনের রিস্ককেই আমাদেরকে এন্ডোজেনাইজ করতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে এই অ্যাসেসমেন্টের পার্ট হিসাবে। তো সেই জন্য এটা গুণগতভাবে একটা পরিবর্তন। এটা শুধু আমাদের সার্কুলার দেখে যে আমরা কমপ্লাই করলাম কি করলাম না, এর ফলে রেজাল্টটা এটা হলো, রেজাল্ট এটা হলো, সেটা না। এটাকে চিন্তা করতে হবে যে এই ধরনের রিস্ক যেহেতু এই ব্যাংকের মধ্যে বেশি আছে বা প্রিভ্যালেন্ট, সেটার ক্ষেত্রে তাদের কাস্টমার বেস ইজ দিস। এক এক ধরনের কাস্টমার বেস এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে, এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে, এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে। যারা এসএমই খাতে বেশি আছে, যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে, যারা কর্পোরেটে বেশি আছে, যারা ট্রেডে বেশি আছে, বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে এবং এক একটা শক, এক্সটার্নাল শক ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে। একটা এক্সচেঞ্জের শক হলে পরে যারা ফরেন ট্রেডের সাথে রিলেটেড তাদের উপর ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি পড়বে। আবার যারা এসএমইতে আছে তারা কিন্তু অতখানি হয়তো পড়বে না, তাদের উপর তারা প্রোটেক্টেড থাকবে। আবার একটা বন্যা হলে এসএমইরা হয়তো ট্রেডের ক্ষেত্রে কিচ্ছু হবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সেগমেন্টেড করেই আমাদেরকে জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে আগামীতে। তো এবং এটা ব্যাংক টু ব্যাংক তাদের নেচার অফ বিজনেস, তাদের ক্লায়েন্টেল, তাদের লোনের ডাইরেকশন, ডাইমেনশন ইত্যাদি সব কিছুকে বিবেচনায় নিয়ে রিস্কটাকে অ্যাসেস করবে। তো এই পরিবর্তনটা আনার জন্য আমরা চেষ্টা করছি যে ডিসেম্বরের মধ্যেই 61টা ব্যাংকই প্রস্তুত হয়ে যাবে। 61টা ব্যাংকই তাদের ডেটা রিপোর্ট করবে বাংলাদেশ ব্যাংকে একটা সার্টেন ফরম্যাটে। যে ফরম্যাটটা আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে কি ধরনের ডেটা লাগবে সেটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেব এবং প্রত্যেকটা ব্যাংকই এটা অটোমেটেড রিপোর্টিং মেকানিজমে আমাদের কাছে দিতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। যারা পারবেন না তাদের কাছ থেকে আমরা আশা করব যে 6 মাসের মধ্যে যেন তারা সেই অবস্থায় নিয়ে যায় যাতে সেটা পারেন তারা। এটা একটা আমাদের সার্বিক যেসব কার্যক্রম তার একটা অংশ, একটা বড় অংশ। এখানে কিন্তু কয়েকশো আমাদের যারা ইন্সপেকশন সুপারভিশনের সাথে জড়িত তার কয়েকশো স্টাফ, সিনিয়র, জুনিয়র, মিড লেভেল সবাই কিন্তু এখানে থাকবেন এটার সাথে। এবং আমাদের পুরো যে সুপারভিশন ওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি। আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা এবং যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সব কিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে।
পুরো জিনিসটা যেন এই গ্রুপের কাছেই থাকে এবং গ্রুপের মেম্বার যারা থাকবেন তারা সেটাকে অ্যানালাইসিস করে একটা কম্প্রিহেন্সিভ রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করবেন, যেটা আমরা ব্যবহার করব পলিসি মেকিংয়ে। আমাদের যে এনগেজমেন্ট উইথ দ্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যেটা হবে সেটা ওইটার ভিত্তিতে হবে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। কাজেই এটা একটা শিক্ষণীয় জিনিস যে পরিণতিটা তো ভালো হয় না, দেশের জন্যও ভালো হয় না, তাদের জন্যও ভালো হয় না। রাজনীতি থেকে নির্বাসনে যাওয়াটাই কি তারা চায়? তা তো চায় না। কাজে এটা নিয়ে ভাবতে হবে যে এই বিশৃঙ্খল সৃষ্টি করে সাময়িকভাবে হয়তো আমরা উপকৃত হব, কিন্তু ওভারঅল একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের জন্য এটা কিন্তু কোনো দিনই ভালো নয়। কাজে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, এবং সেই জন্য আইনগত কিছু ব্যবস্থা, কিছু বিধিনিষেধ সেটা রক্ষা করে সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে, রাজনীতিবিদদেরই করতে হবে সেটা। রিস্ক ম্যানেজমেন্ট আমি তো বললাম যে ইট ইজ নট এ সিলভার বুলেট, সেটা দিয়ে সব কিছুই করা যাবে তা তো না, কিন্তু অনেকখানি করা যাবে, অনেকখানি করা যাবে। যেমন একই ব্যক্তিকে মাল্টিপল ব্যাংকের মালিকানা দেওয়া, আলটিমেট বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করা, তারপরে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটকে ভায়োলেশন করা, এগুলোকেও যদি আমরা কন্ট্রোল করতে পারি আমরা কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু আমরা তো এগুলো করি নাই বা করতে পারি নাই বা করতে দেওয়া হয় নাই, যেটাই হোক না কেন। এই কারণগুলো যারা করেছিলেন তারা যদি সেইভাবে হস্তক্ষেপ না করে তাহলে অবশ্যই করা সম্ভব, না করার কোনো কারণ নেই।